শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনে সাথে আছে দীপ্তি চৌধুরী। 2024-এর জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল বৈষম্য মুক্তির দাবিতে, পরবর্তীতে সেটা স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে রূপ লাভ করে। ওই আন্দোলনে নির্বাচন কোনো ইস্যু ছিল না বলে অনেকে মনে করেন, আবার অনেকে মনে করেন যে নির্বাচনই আসলে পেছন থেকে সবচেয়ে বড় পুশ করেছিল মানুষকে, যে তারা আসলে নিজের ভোটাধিকার নিশ্চিত করতে চায়। সংস্কারে যখন সব প্রস্তাব ছাড়িয়ে সামনে এসেছে নির্বাচনের ইস্যুটি, জাতীয় সংসদ নির্বাচন, উচ্চ কক্ষের নির্বাচন, এর সাথে আছে প্রধানমন্ত্রীর মেয়াদকাল, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া ইত্যাদি। এমনকি অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র সমাজের গড়া দল এনসিপিও নির্বাচনকে সামনে রেখে নানা কার্যক্রম গ্রহণ করছে। এসব থেকে বোঝা যাচ্ছে যে সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য গঠনের প্রয়াস থেকে শুরু করে সকল আলোচনা সমালোচনা, বিতর্ক ও সমঝোতার মূল লক্ষ্য আসলে ভোটের রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর চাওয়া এবং সফলতা অর্জনের প্রচেষ্টা। দর্শক, আজকে কথা বলতে চাই যে এই ভোটের রাজনীতি বা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক যে গণতন্ত্র রয়েছে তার সীমাবদ্ধতা, তার সম্ভাবনার জায়গা নিয়ে। অনুষ্ঠানে আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনাব রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক আইনুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে বরং শুরু করি আমরা, যে মূলধারার রাজনীতিবিদরা তাদের রাজনৈতিক স্বার্থ কিংবা রাজনৈতিক কাজ পরিচালনা করার জন্য মানে গণতন্ত্রের কথা বলার পর যখন সেটা নির্বাচনী গণতন্ত্র এই ধারণার মধ্যে সীমাবদ্ধ রাখেন, সেটা বাংলাদেশে আসলে মানে আপনার মতকে আপনি এটাকে কিভাবে দেখেন? গণতন্ত্রকে সত্যিকার অর্থে রাজনীতিতে প্রতিফলন ঘটে, নাকি শুধু ওই নির্বাচনের দিন শুধু ওই ভোটে সিল দেওয়া পর্যন্ত আসলে নির্বাচনী গণতন্ত্র বলেই আমরা গণতন্ত্রটাকে বুঝি? কি মনে করেন? ধন্যবাদ। একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে নির্বাচন এবং গণতন্ত্র সম্পর্ক কি এবং বিচ্ছিন্নতাটা কোথায়। আমাদের এই যাবৎকাল যত আন্দোলন হয়েছে সব আন্দোলনের মূল দাবি কিন্তু ছিল গণতন্ত্র চাই। সেটা যখন ভাষা আন্দোলন হয়েছিল তখন আমরা ভাষাভিত্তিক গণতন্ত্র চেয়েছিলাম, যে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষাকে কেন কেড়ে নেওয়া হবে। 69-এর গণ অভ্যুত্থানের সময় কিন্তু ওই গণতন্ত্রের দাবি ছিল যে আমাদের সেই অধিকারগুলো কিভাবে নিশ্চিত করা হবে। 71-এর মুক্তিযুদ্ধ তো একটা গণতান্ত্রিক আন্দোলনেরই তো বলবো সশস্ত্র রূপ, যে গণতান্ত্রিক আন্দোলন যখন সে আর বিকশিত করতে দিচ্ছে না তখন অস্ত্র হাতে নেওয়া ছাড়া উপায় ছিল না এই বাঙালির বা বাংলাদেশের মানুষের। 90-এর আন্দোলনও কিন্তু গণতন্ত্রের দাবিতেই আন্দোলনটা ছিল। আর যখন আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান হলো, বৈষম্য সবচেয়ে বেশি আক্রমণ করে কাকে? গণতান্ত্রিক চেতনাকে। গণতান্ত্রিক চেতনা থাকলে তো বৈষম্য থাকতে পারে না, বৈষম্য এবং গণতান্ত্রিক চেতনা একসঙ্গে অবস্থান করে না। ফলে আমাদের রাজনীতিবিদদের প্রধান দাবি বলি বা প্রধান আকাঙ্ক্ষা বলি একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য, আর নির্বাচন হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা হাতিয়ার বা একটা অঙ্গ। এই জন্যই বলা হয় নির্বাচন গণতান্ত্রিক গণতন্ত্রের অঙ্গ। কিন্তু নির্বাচন থাকলেই গণতন্ত্র থাকবে এমন নাও থাকতে পারে। যেমন 24-এও নির্বাচন ছিল, 18-তেও নির্বাচন ছিল, 14-তেও নির্বাচন ছিল, কিংবা আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 12টা জাতীয় নির্বাচন হয়েছে। নির্বাচন হলেই যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো তাহলে তো আমাদের গণতন্ত্রের সংকট থাকতো না। তার মানে নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ, কিন্তু এটাই সমগ্র নয়। তাহলে সেখানে দাবিগুলো কি থাকে? রাজনীতিবিদদের সেই কথাগুলো বলতে হয়, যে কারণে নির্বাচনই শেষ আমাদের মানে আশ্রয় নয়, লাস্ট রিসোর্ট নয়। নির্বাচন হচ্ছে গণতন্ত্রে যাওয়ার অনেকগুলো পথের মধ্যে একটা পথ। এবার যে গণ অভ্যুত্থানটা হলো তার মধ্য দিয়ে বৈষম্যের বিরুদ্ধে মানুষের যে আকুতিটা ফুটে উঠেছিল, বৈষম্য কোথায় কোথায়? শুধু কি চাকরির ক্ষেত্রে? সেটা কি নারী পুরুষের বৈষম্য নাই? সেটা কি সাম্প্রদায়িকতার ক্ষেত্রে বৈষম্য নাই? সেটা কি গ্রাম শহরের বৈষম্য নাই? সেটা কি শ্রমিকের মজুরির ক্ষেত্রে বৈষম্য নাই? কৃষকের ফসল ফলানো এবং ফসলের দাম পাওয়ার ক্ষেত্রে বৈষম্য নাই? সবচেয়ে বড় কথা, নাগরিক ক্ষেত্রের বৈষম্য কি নাই? ফলে আমরা টিপ অফ দ্য আইসবার্গের মতো শুধু উপরের অংশটা দেখলে কিন্তু পুরো জিনিসটাকে দেখতে ভুল করব। শুধুমাত্র জুলাই আগস্টের এই আন্দোলন এটা কি কোনোভাবেই তার ভূমিকাকে কম করে দেখার উপায় নেই, কারণ শেষ আঘাতটা জুলাই আগস্টে হয়েছে। কিন্তু এই আঘাতটার জন্য মানুষকে প্রস্তুত হতে হয়েছে 15 বছর ধরে। ফলে আমরা মনে করি এই আন্দোলনের মধ্য দিয়ে যে আকুতিটা তৈরি হয়েছিল, আমরা জীবনে এবং সমাজে সর্বক্ষেত্রে গণতন্ত্র চাই,
গণতান্ত্রিক একটা সংস্কৃতির চর্চা চাই, যে সংস্কৃতির সবচেয়ে বড় বিষয় হবে জবাবদিহিতা। যে একজন নির্বাচিত হয়েও যদি ক্ষমতায় আসেন, তিনি কি কাজ করছেন তার একটা জবাবদিহি করতে হবে। নির্বাচিত হয়েছি মানে সব পেয়েছি, মানে একবার ক্ষমতায় গেল তো সব কিছু করার ক্ষমতা পেয়ে গেল, কিংবা কোনো কিছু না করারও ক্ষমতা পেয়ে গেল, কিংবা সবাইকে ক্ষমতাহীন করে ফেলার ক্ষমতা পেয়ে গেল। এই ধরনের চর্চা যেন না হয়। এটা কি আমাদের রাজনীতিবিদরা বোঝেন বলে মনে করেন বিগত সময়ে, বা আমাদের ইতিহাস ঘাটলে যেটা মনে হয়, নাকি শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে আসাটাকেই তারা গণতন্ত্রের মহান চর্চা বলে বিবেচনা করেন? মানে এটা শিক্ষার ওই যে একটা কথা আছে না, খুব বহুল প্রচলিত, বহুল চর্চিত, যে ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। রাজনীতিবিদরা যদি এখান থেকে শিক্ষাটা আমরা নেই, যে 1 বছর 2 বছর, একটা টার্ম 2টা টার্ম হয়তো মানুষকে আমি প্রভাবিত করতে পারবো বা প্রতারিত করতে পারবো, কিন্তু একদিন রাজনৈতিক প্রভাব থাকবে না, আর প্রতারণা করার শক্তিও থাকবে না। হোপফুলি তারা সেই শিক্ষাটি নেবেন। হ্যাঁ, আশা করি এবার সেই শিক্ষাটা নেবেন। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক যিনি আছেন অধ্যাপক আইনুল স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো আমি, যে ভোটের পরে সরকারে জনগণের অংশীদারিত্ব, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম এবং পরবর্তীতে হয়তো এটা নিয়ে আমরা আগাবো। ভোটের পর সরকার জনগণের অংশীদারিত্ব তো একটা মানে বিমূর্ত ধারণা, যদি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আপনি আরো ভালো বলতে পারবেন, কিভাবে আসলে এটাকে একটুখানি আরো বাস্তবায়ন করা যায় জনগণের অংশগ্রহণকে? আমি একটু আগের জায়গাটাতে একটু আলোচনা করতে চাই যে আসলে গত 5 দশক ধরে আমরা কিন্তু এই প্রবলেমের মধ্যে আছি যে আমরা একটা নির্বাচনী গণতন্ত্রের চক্রের মধ্যে আমরা আটকে আছি। প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখতে পাই যে কত বেশি মানুষকে নির্বাচনে আনা যায়, এই প্রচেষ্টাগুলো হয়েছে। কিন্তু আসলে আমি একটু জাস্ট এই পার্থক্যটা একটু দেখাতে চাই যে নির্বাচনী গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষ নির্বাচনে আসে, ভোট দেয়, যেই প্রশ্নটি আপনি করলেন এর সাথে এটি কানেক্টেড। কিন্তু প্রকৃত অর্থে যে গণতন্ত্রের যে লক্ষ্য, গণতন্ত্রের যে পারপাস, যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা, একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, মানুষ কথা বলতে পারবে, মানুষের লিবার্টি থাকবে, এই যে একটা সমাজ, যেই সমাজ প্রতিষ্ঠা করার কথা, মানে উদারতান্ত্রিক যে গণতন্ত্র ওখানে বারবার বলা হয়েছে, তো আমরা সেদিকে যাচ্ছি না। আমরা এবারও আমরা দেখছি যে আমাদের আলোচনা একটা বড় জায়গা হচ্ছে নির্বাচন। তো সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি মনে করি যে আমরা নির্বাচনও করব, পাশাপাশি এমন একটি কাঠামো আমাদের তৈরি করা দরকার যেখানে গণতন্ত্রের যে প্রকৃত লক্ষ্য, ওই লক্ষ্যে যেন আমরা পৌঁছাতে পারি। তো এবার আপনি যে প্রশ্নটি করলেন যে জনগণ আসলে মানে নির্বাচন এক ধরনের ওয়ান টাইম একটা ইভেন্ট, তো মানুষ একবার ভোট দিয়ে, আমি মাঝে মাঝে বলি যে মানুষ 5 বছর পর একবার ভোট দেয় এবং ভোট দিয়ে মানুষ নিঃস্ব হয়। মানে এরকম একটা প্র্যাকটিস, প্রবণতা আমরা আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আমরা দেখতে পাই, কিন্তু এটি আসলে সঠিক জায়গা না। আমাদেরকে আসলে যে কাজটি করতে হবে যে জনগণকে প্রতিনিয়ত যে রাজনৈতিক ব্যবস্থা আছে, প্রশাসনিক ব্যবস্থা আছে, এর মধ্যে জনগণের অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে। যেই জায়গাটি আমরা গত 5 দশক ধরেই আমরা দেখেছি যে জনগণের অংশগ্রহণের জায়গাটা আসলে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। তো আমার যে পার্সোনালি আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি মনে করি যে এই জায়গাটিতে গুরুত্ব দেওয়া উচিত। এখন আমাদের এখানে সাংবিধানিক সংস্কার নিয়ে কথা বলা হচ্ছে, নির্বাচনের সংস্কার নিয়ে কথা বলা হচ্ছে। তো এই জায়গাটিতে আসলে জনগণকে বিমূর্ত না রেখে জনগণকে আরও কীভাবে সম্পৃক্ত করা যায়। যেমন ধরুন অনেক দেশে আছে মধ্যবর্তী নির্বাচন হয়, তো মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে জনগণ দ্বিতীয়বার অংশগ্রহণ করার সুযোগ পায়। যেমন আমেরিকাতে আমরা দেখি যে ওখানে 4 বছর মেয়াদের মধ্যে 2 বছর পরেই আবার জনগণ সুযোগ পাচ্ছে। সেই নির্বাচনের তাৎপর্যটা কি থাকে একটু বলবেন? সেই নির্বাচনে যুক্তরাষ্ট্রে যে ধরনের ব্যবস্থাটা তৈরি করা হয়েছে, ওখানে দেখা যাচ্ছে যে যারা সিনেট মেম্বার ওনাদের মেয়াদ হচ্ছে 6 বছর। তো যুক্তরাষ্ট্রে যে জিনিসটা থাকে যে প্রতি 2 বছর পরপরই সিনেট মেম্বারদের নির্বাচন হয়ে থাকে এবং প্রায় 36টির মতো অঙ্গরাজ্যের গভর্নররা নির্বাচিত হয়ে থাকেন। ফলে এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে
যিনি প্রেসিডেন্ট থাকেন বা যারা ক্ষমতায় থাকেন তারা জনগণের একটি মানে পালস পেয়ে থাকেন ওই সময়টাতে। ফলে অনেক দেশেই, ফিলিপিন্সে যেমন মধ্যবর্তী নির্বাচন আছে, অনেক দেশেই মধ্যবর্তী নির্বাচনের একটা ব্যবস্থা হয়ে থাকে যেটির মধ্য দিয়ে জনগণ আসলে অংশগ্রহণ করতে পারে। আমি রাজিকুজ্জামান রতন ভাই আপনার কাছে জানতে চাই একটুখানি, এই যে যেমনটা আমরা বলছিলাম যে একদিনের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণকে আসলে রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠা করতে পারেন কিনা। ধরেন আমি আজকে নির্বাচনে একজনকে ভোট দিলাম, আমার মনে হলো যে সে তার প্রতিশ্রুতি রাখবে, কিন্তু তিনি তার প্রতিশ্রুতি যথারীতি রাখলেন না, যেরকম আমাদের হতাশ হওয়ার ইতিহাস তো আছেই আমাদের, কারণ ভালো ভালো কথা বা ভালো এজেন্ডা তো সকলেই দেন মোটামুটি, এবং তারপরে যখন আমাদের আশা আকাঙ্ক্ষা আমরা হারিয়ে ফেলি তখন আসলে আমাদের তো কিছু করার থাকে না, এবং মাঝের সময়টুকু আমরা আসলে কৃতদাসে পরিণত হয়েছি নানা সময়ে যারা সরকারের ক্ষমতায় থাকেন। সো যদি মনে হয় ভুল সিদ্ধান্ত নিয়েছি, যদি মনে হয় যে তারা তাদের কথা রাখছে না, যদি মনে হয় যে আমি আমার রাষ্ট্রের মালিকানা হারিয়েছি, বারবার কি আসলে এরকম গণঅভ্যুত্থান হবে? বারবার কি বাংলাদেশের মানুষ রক্ত দেবে? না, নিশ্চয়ই। সো এই জায়গাটায় আসলে রাজনৈতিক ব্যবস্থায় কোনো সংস্কার কি আনা উচিত না, বা এই কথা কি উঠছে আদৌ? এই কথাটা কিন্তু উঠছে বহুদিন ধরেই। এর আগে একবার প্রশ্ন উঠেছিল, একবার প্রস্তাবও এসেছিল যে না ভোটের বিধানটাও থাকা দরকার। এক, না ভোটের বিধান থাকলে যারা ক্ষমতায় থাকেন তারা বুঝতে পারতেন যে এত ব্যক্তি তারা কিন্তু কাউকেই পছন্দ করেনি, ফলে তারাও একটা সংখ্যা। 2 নম্বর আর একটা যে রাইট টু রিকল, আমরা শুধু রাইট টু ইলেক্ট আর রাইট টু সিলেক্ট আছে, একদম নির্বাচিত করতে পারি। বলা হয়েছে যে আমরা 5 বছরের জন্য স্বেচ্ছায় কে আমার উপর শাসন করবে, কে আমার উপর ছড়ি ঘুরাবে তাকে মানে নির্বাচিত করি। এই এখন যে নির্বাচন ব্যবস্থা, এটা লেনিন একসময় বলেছিলেন যে এটা। আর তার আগে শোপেনহাওয়ার একবার বলেছিলেন যে আমরা কি স্বেচ্ছায় আমাদের স্বাধীনতাকে অন্যের হাতে তুলে দেই। এগুলোর তাহলে রিমেডি কী, এর কাউন্টার একটা কী? সেটা যেমন ফরাসি বিপ্লবের পরে ওই যে মতেস্কু যে পাওয়ার সেপারেশন তত্ত্ব যেটা নিয়ে এসেছিলেন, যে কীভাবে একটা প্রতিষ্ঠানের সঙ্গে আর একটা প্রতিষ্ঠানের সম্পর্কও থাকবে এবং মানে তার পরস্পরকে তারা জবাবদিহির আওতায় আনবে। বিচার বিভাগ, প্রশাসন এবং লেজিসলেটিভ হাউস, এগুলো সব কিন্তু একটা প্র্যাকটিসের মধ্যে আছে। গণতন্ত্র একটা চর্চার ব্যাপার। এই চর্চাটা আমাদের এখানে বারবার ব্যাহত হয়েছে। আমরা যে কারণে বলছিলাম গায়ের জোরটা যদি স্বেচ্ছাচার হয় তাহলে যুক্তির জোরটাকে গণতন্ত্র বলতে হবে। যেটা ভলতেয়ার একসময় বলছিলেন না যে আমি আপনার কথা নাও মানতে পারি, কিন্তু আপনার কথা তো দেবো তো আমি। এবং আসলে রবীন্দ্রনাথ এরকম কথা বলেছেন যে শিক্ষিত মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কী জানো? শিক্ষিত মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সে ভিন্ন মতটাও শুনতে পারে। তা আমাদের এখানে তো আমরা নির্বাচনের সেই দিকটা খুব বেশি চর্চা করতে দেখি নাই। এমনভাবে ব্র্যান্ডিং করে ফেলা হয়, কখনো কখনো এমন করে একটা 2 পার্টি সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া হয়, হয় আমার পক্ষে না হলে আমার শত্রু, এইরকম জায়গা। ফলে নির্বাচনের মধ্যে জনগণকে যখন এই জায়গায় ফেলে দেওয়া হয়, মানুষ কিন্তু তখন আর বিকল্প জায়গাটা পায় না। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিপদ। মানুষ যদি বলতে পারে আজকে আমি আপনাকে ভোট দিয়েছি মানে চিরজীবন আপনাকেই ভোট দেবো, এমন তো কোনো কথা নেই। এখন তো বলে আমার বাপ দাদা 14 পুরুষ তারা এই মার্কাতেই ভোট দিয়েছেন। হ্যাঁ, একদিকে যখন মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন, এই 3M দ্বারা পরিচালিত হয়, আর একদিকে আমরা দেখি ওই যে প্রতীক, প্রতিপত্তি, পয়সা, প্রভাব, পুলিশ, প্রশাসন, এই পয়ের চক্রের মধ্যে পড়ে যায়। তো এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যই তো বারবার অভ্যুত্থানগুলো আসে। অভ্যুত্থান মানে কি একটা পালভেরাইজেশনের মতো একটা আমূল ওলট পালট করে দেয়, যে যেভাবে ব্যবস্থাটা চলছিল দেখো তার মধ্যে কত গলদ আছে, এই গলদগুলো দেখিয়ে দেয়। কিন্তু দেখিয়ে দেওয়ার পরেও যদি কেউ সেখান থেকে শিক্ষা না নেয় তাহলে তো আবার আর এক অভ্যুত্থানের অপেক্ষা করতে হয়। কিন্তু আমরা ছোট্ট একটা এক্সপেরিমেন্টাল কেস কিছুদিনের জন্য দেখেছিলাম। 90-এর অভ্যুত্থানের সময় ছাত্র সংগঠক হিসেবে থাকার পরে আমরা অন্তত 2টা টার্মের ক্ষেত্রে দেখেছিলাম যে নির্বাচিত হওয়ার পরে 5 বছরের মধ্যে সরকার যদি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ কাজ না করে পরের নির্বাচনে সে হেরে যাচ্ছে। এটা কিন্তু একবার হওয়া শুরু হয়েছিল, কিন্তু তারপরেই পরিস্থিতিটা এমন হয়ে গেল যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন আর হবে না। তার মানে আমি আমার মতো করে নির্বাচন করিয়ে নেব, আমার মতো করে নির্বাচন করিয়ে নেব মানে আমি আনলিমিটেড টাইম পর্যন্ত আমি থাকতে পারবো। তখন 2টা সমস্যা হয়, যারা ক্ষমতায় থাকে তারা স্বেচ্ছাচারী হয়, আর যারা ক্ষমতার বাইরে থাকে তারা অসহায় হয়ে পড়ে। এনাকে বোধহয় আর সরানো যাবে না। যেমন ধরো 24-এর নির্বাচনের মধ্য দিয়ে মানুষের মধ্যে এই ধারণাটা হয়ে গেল নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আর সরানো যাবে না। তাহলে উপায় আর কি ছিল? আন্দোলন, রক্তপাত, অভ্যুত্থান। ফলে একটা পয়েন্ট অফ নো রিটার্নে ফেলে দিল তারা, এবং তার ফলাফলটা কি খুব ভালো হলো?
এখন তারাই হয়তো অনেকে বলবেন যদি নির্বাচনটা অন্তত সুষ্ঠু হতো, হেরে গেলেও তো দেশে থাকতে পারতাম। তাহলে কিন্তু এটা খুবই মানে বলে কস্টলি এক্সপেরিয়েন্স। হ্যাঁ, আইনুল স্যার, আপনার কাছে জানতে চাই যে নির্বাচনের কথা আসলো, যে নির্বাচনের মাধ্যমে অফকোর্স জনগণের একটা মালিকানা তো প্রতিষ্ঠা হয়, এবং অন্তর্বর্তী নির্বাচনের কথা আপনি বলছিলেন। এছাড়া আসলে কোন কোন চেঞ্জে বা কোন কোন উপায়ে গণতান্ত্রিক ওয়েতে জনগণের রাষ্ট্র বা জনগণের সরকার প্রতিষ্ঠা নিশ্চিত করা যায়? ক্ষমতা হস্তান্তরের যে বিষয়, সেটি কিন্তু নির্বাচন ছাড়া কোনো প্রক্রিয়া নেই আমি বলবো, কারণ অন্য কোনো প্রক্রিয়ায় গেলেই সেটা আর গণতান্ত্রিক প্রক্রিয়া থাকবে না। শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক ওয়ে যাতে নিশ্চিত, যেমন আমরা এখন যে আলোচনাগুলো করছি, আমরা আমাদের প্রতিদিনের আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যে সংস্কারের যে আলোচনাগুলো হচ্ছে, যেমন আমরা এখন আমাদের যে জাতীয় সংসদ এটিকে দুটি কক্ষে পরিণত করতে চাচ্ছি। একটি হচ্ছে উচ্চ কক্ষ, আর একটি হচ্ছে নিম্ন কক্ষ। তো দেখুন, মানুষ যদি দুইবার ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে মানুষের গণতান্ত্রিক অধিকারটা বা মানুষের যে পার্টিসিপেশন, এটা কিন্তু বাড়ছে। পাশাপাশি আমরা মানে জনগণের ভোটে যারা নির্বাচিত হয়েছে তাদের দিয়ে যদি আমরা কিছু, যেমন আমরা বলছি যে আমরা যে সাংবিধানিক যে কমিশন করার কথা বলছি, এটিও কিন্তু মানে এটি যে স্ট্রাকচারের কথা বলা হচ্ছে, যে যারা নির্বাচিত হবে তাদের দ্বারাই হচ্ছে সাংবিধানিক এই কমিশনটা তৈরি করা হবে, যেটাকে এনসিসি বলা হচ্ছে। তো এরকম মানে আমাদের যে রাষ্ট্রের যে মানে প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসে, সেই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা কার্যকর করতে পারি, যেমন ধরুন আমরা নির্বাচন কমিশনের কথা বলে থাকি, এখন আমরা প্রতিটা নির্বাচনই আমরা দেখেছি আগে যে নির্বাচন কমিশন প্রকৃত অর্থে স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। তো আমি মনে করি যে আসলে মানে আমাদের রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোকে প্রকৃত অর্থে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। মানে আমি শক্তিশালীও বলবো না, শক্তিশালী আছে, কিন্তু যদি কাজ করতে দেওয়া না হয়। এখন আমরা আমাদের যে স্যার সেটা দিবে কারা? সেটা তো দিবে সরকার। সরকারের ওই ব্যক্তি সদিচ্ছা যদি না থাকে, তাহলে আসলে মানে কি করা যাবে? যেমন দেখুন, এই জাস্ট দুদিন আগের এক্সাম্পল, যে আমরা দেখেছি যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে দিয়েছে। কেন? উনি কথা বলেছেন অন্য একটা রাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে, উনি যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন, ওখানে আঙ্কেল বলেছেন, কিংবা আরও কিছু শব্দ ব্যবহার করা হয়েছে। তো ফলে দেখা গেছে যে ওখানকার যে আপনার সাংবিধানিক কোর্ট আছে, সেই কোর্ট ওই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে দিয়েছে, এবং এই ঘটনাটি পরপর দুবার ঘটেছে থাইল্যান্ডের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাংবিধানিক যে আদালত, সেটি কিন্তু অত্যন্ত শক্তিশালী, এবং সে কিন্তু রাষ্ট্রের বা সরকারের বাংলাদেশে গত 50 বছর কখনো এরকম হয়েছে স্যার? এরকম এক মিষ্টি সরকার কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন, আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। এরকম হয়নি। এর কারণটি হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানই স্বাধীনভাবে কাজ করতে পারেনি। ইভেন আমরা যদি বিচার বিভাগের কথা বলি, আমরা বলি স্বাধীন, কিন্তু বিচার বিভাগও কিন্তু আসলে স্বাধীনভাবে কাজ করতে পারেনি। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারেনি। তো আমার এই জায়গাটা হচ্ছে যে আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, তখনই আমরা দেখব যে জনগণের অংশগ্রহণ আসলে কিছুটা হলেও নিশ্চিত হবে। রাজিকুজ্জামান রতন ভাই, 50 বছরে কি আসলে এরকম সম্ভব হয়েছে? যদি না হয়ে থাকে, এই গণ অভ্যুত্থান তো একটা ইউনিক ব্যাপার আমাদের দেশের জন্য। এটার পরে কি আপনি আশা দেখছেন নতুন করে যে রাজনীতিবিদরা অন্তত এই বিষয়ে আর একটু সদিচ্ছা দেখাবেন, নাকি আবারও সেই হতাশার চক্রে ঘুরপাক খাচ্ছি আমরা, সেজন্যই নির্বাচন হবে কি হবে না, অমুকে ক্ষমতায় আসলে তারা আবার ক্ষমতা দিবে কিনা, সেই অনাস্থা তৈরি হয়েছে? এটা খুবই দুঃখজনক যে এত রক্ত, এত জীবন এবং এতদিনের আকাঙ্ক্ষা এত অল্প সময়ের মধ্যে ধূসর হয়ে গেল কেন? আমরা শুরুতেই এই জন্য বাসদের পক্ষ থেকে, আমাদের জোটের পক্ষ থেকে বলেছিলাম যে একটা রোড ম্যাপ থাকা দরকার। রোড ম্যাপ মানে কি? আপনারা যখন প্রোগ্রাম করছেন, আপনার একটা রোড ম্যাপ আছে কতক্ষণ প্রোগ্রামটা করবেন। তো সেরকম অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা রোড ম্যাপ থাকা দরকার ছিল।
এবং তাহলে জনগণও বুঝতে পারতো তিনি কতদিনের মধ্যে কি কাজ করবেন, এবং যারা আছেন তারাও বুঝতেন তার কতদিনের মধ্যে কাজগুলো শেষ করতে হবে। এটা একটা আনলিমিটেড টাইম উইথ নো রেসপন্সিবিলিটি এরকম জায়গায় চলে গেল, যে কারণে কেউ কোনো কথা শুনছে না, মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন আছে তার ঠিক নেই, কথা যে শুনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এটা একটা বিষয় আছে। যেমন 2 নম্বর হলো আর একটা বিষয় আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট কী কী আমরা পরেই কিছু আচ্ছা জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত কি এই অভ্যুত্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। তো ফলে এই জাতীয় সঙ্গীত এই পতাকাই শক্তি জুগিয়েছে। ফলে এগুলো যখন সামনে এলো তখন কিন্তু কনফিউশন তৈরি হয় এইভাবেই। তখন হয় কি, আপনাকে যদি প্রথমে একবার সন্দেহের মধ্যে চোখে দেখতে থাকে, আপনি ভালো কাজ করলেও মানুষ সন্দেহ করবে। আমরা প্রথমে মনে করছিলাম এই ধরনের যা আমাদের আকাঙ্ক্ষায় ছিল না, যা আমাদের চিন্তায় ছিল না, তাকে যদি সামনে নিয়ে আসার চেষ্টা করা হয় তার ফলাফল কিন্তু ভালো হবে না, যেটা আমাদের খেসারতটা দিতে হচ্ছে। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে বারবার কি মানুষের আশাগুলো আশঙ্কা থেকে হতাশায় রূপান্তরিত হবে, এটা একটা জাতির জন্য তো খুবই বেদনাদায়ক বিষয়। এই যে জুলাই মাস আসলো, এই জুলাই মাস আমাদের জীবনে কয়েকটা শিক্ষা দিয়ে গেল যে কিভাবে দমন করার জন্য রাষ্ট্র তার সমস্ত শক্তি নিয়ে নামতে পারে, আর কিভাবে আবার সাধারণ মানুষ দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। 2টা শিক্ষাই তো। তাহলে এখান থেকে শেষ পর্যন্ত কি দাঁড়ালো, যে মানুষ ভয় পেতে ভুলে গেল, মানে ভয় দেখিয়ে আর জয় করা গেল না। তো এইটা ভবিষ্যতের যারা, কিন্তু বিগত সময়ে নানা আন্দোলনও তো আসলে এরকমই আশা আকাঙ্ক্ষার উদ্ভব হয়েছে। আপনি 90-এর কথা বলছিলেন, আপনি নিজেও ছিলেন, কিন্তু সেই আশাও তো আসলে পরবর্তীতে সেরকম ধোপে টেকে নেই। এই যে 90-এর অপূর্ণ আকাঙ্ক্ষা বলেই 24 এলো। তবে 24-এর পরে কি আবার রক্তাক্ত এরকম কিছু, যদি ধরেন যে ধরনের কাজ হবে ফলাফলটা তো সেরকমই হবে। এরপরে শাসকরাও যদি এই ধরনের কাজ করে আবার হয়তো এই পথেই যেতে হবে মানুষকে। মানে একই ফল একই গাছ লাগিয়ে ভিন্ন ফল তো আশা করা যাবে না। যে কারণে একটা কথা সবসময় বলে যে ক্ষমতা এবং সম্পদ এই দুটোর সম্পর্কটা কি। ক্ষমতায় থাকলে সম্পদ বাড়ে, আর সম্পদশালীরা ক্ষমতায় যায়। এই চক্রের মধ্যে যদি দেশ চলতে থাকে তাহলে ক্ষমতায় যাওয়াটা সে দায়িত্ব পালনের জন্য নয়, সম্পদ অর্জনের জন্য যাবে। এই জায়গায় একটা ব্রেক হওয়া দরকার। এই জায়গায় মনিটাইজেশনটা আর একটু আমার মনে হয় অর্থনৈতিক লাভের জায়গা এবং জবাবদিহির জায়গাটা। আইনুন স্যার, জনগণ হিসেবে আসলে আমরা তো গণতন্ত্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, এবং জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের অংশীদারিত্ব নিয়েই তো গণতন্ত্র। আমরা আসলে মানে কতটা সচেতন বা কতটা দায়িত্বশীল, এটাও নিশ্চয়ই প্রশ্ন করার জায়গা এসেছে। একটা নির্দিষ্ট অভ্যুত্থানের সময় যেরকম আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা সকলে একটা স্পিরিটের মধ্যে থাকি, পরবর্তী সময়ে কিন্তু আমরা সেই বিভাজনে চলে যাই এবং নানা জায়গায় ওই যে একটা কালচারও হয়ে গেছে কিন্তু আমাদের, তাই না? সো সেই জায়গাটায় আমরা জনগণ হিসেবে কিভাবে আরো বেশি দায়িত্বশীল হতে পারি গণতন্ত্রকে তার সুনির্দিষ্ট পথে রাখার জন্য? এটি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি। এর মধ্যে একটি হচ্ছে যেটি যেই জিনিসটাকে আমি গুরুত্ব দিতে চাই সেটি হচ্ছে যে যেমন ধরুন একটি রাষ্ট্রে যখন আপনার অভ্যুত্থান হয় কিংবা রাষ্ট্র যখন একটি সুশাসনের পথে যেতে চায়, সেখানে কিন্তু দুটি জিনিস ঘটে। একটি হচ্ছে যে মানুষ হয়তো এটির ফলাফল পাবে, যখন একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন হয় তখন মানুষ এটি ফলাফল পাবে। বাট যেই জিনিসটি এখানে গুরুত্বপূর্ণ যে আমরা যখন রুল অফ ল সুশাসনের দিকে যেতে চাই, সেখানে কিন্তু এটার একটা রাজনৈতিক অর্থনীতি আছে। সেখানে সাধারণ মানুষের উপর একটা সাফারিংস চলে আসে। যে ধরুন আপনি যদি অর্থনৈতিক ব্যবস্থাটাকে ঠিক করতে চান তাহলে আপনি দুর্নীতি টেনে ধরবেন। তো দুর্নীতি যখন আমরা টেনে ধরবো তখন সমাজে দেখা যাবে যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যেতে পারে। আমরা যখন দুর্নীতিকে রুখতে যাব, এটির অনেক ব্যাখ্যা আছে বিভিন্ন কারণে। কারণ জনগণ ইনডাইরেক্টলি দুর্নীতির একটা সুবিধা জনগণও পেয়ে থাকে। তো ধরুন আমরা যদি এই জায়গাটায় সুশাসন করতে চাই তাহলে জনগণকে ধৈর্য ধরতে হবে। তো জনগণের মধ্যে অনেক সময় এই পেশেন্সটা আমরা দেখি না। তো এটি একটি জনগণকে আরও দায়িত্বশীল হতে হবে এবং সার্বিকভাবে আমরা বলি জনগণকে সচেতন হতে হবে, কিন্তু সচেতন হওয়ার জায়গাটা কিন্তু এগুলো জনগণ যেটি করতে হবে। যেমন আগামীতে আমাদের যে নির্বাচন আসছে, ওই নির্বাচনে যদি জনগণ আগের মতোই তাদের যে ভোটিং বিহেভিয়ার সেটা করে, তাহলে দেখা যাবে যে আমাদের যে আশাব্যঞ্জক পরিবর্তনের কথা আমরা বলছি সেটি কিন্তু হবে না।
ফলে মানে জনগণকে একদিকে সচেতন হতে হবে, আরেকদিকে কিভাবে হবে আসলে সেটারও তো একটা রাস্তা তৈরি করতে হবে, সরকার থেকে হোক, রাজনৈতিক দলগুলো হোক। আমাদের রাজনৈতিক দলগুলো কি চায় জনগণ সচেতন হোক, নাকি ম্যানিপুলেটই করতে চায়? ম্যানিপুলেট করার প্রবণতা দেখা যাচ্ছে। তো এই মানে এখানে কিন্তু অনেক কিছু বলার আছে। যেমন ধরুন আমাদের রাজনৈতিক দলগুলো কি কি করতে চায়, মানে আমাদের যারা ক্ষমতায় যায় কিংবা রাজনৈতিক দলের মধ্যে থাকে তাদের মধ্যে একটা মানে পরাক্রমশালী হওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই। মানে ক্ষমতাধর হয়ে থাকবে এবং আমরা বলি উইনার টেক্স অল, মানে সব কিছুই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই। কিন্তু এটি থেকে বেরোতে হবে, মানে এটি থেকে বেরোতে হলে যেই জিনিসগুলো নিয়ে আলোচনা আমরা করছি, যে সামগ্রিকভাবে একটা রাজনৈতিক মূল্যবোধ তৈরি করতে হবে, যেই মূল্যবোধ মানুষ বুঝবে এবং সেই অনুযায়ী তাদের রিফ্লেকশন হবে আগামী নির্বাচনে, এইটা নিয়ে কাজ করতে হবে। ফলে আমার যেটা মনে হয় যে এখন আমরা দেখছি যে একটু আমাদের যে সংস্কার এখানে একটু দীর্ঘ সময় লাগতে পারে, কারণ এই সময় যদি না দেওয়া হয় তাহলে মানে কাঠামোগত পরিবর্তন আসলে করা সম্ভব নয়। যেমন একটি জিনিস নিয়ে আলোচনা হচ্ছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছর, 2টা টার্ম হবে, কিন্তু আমি মনে করি যে মানে আমাদের যে কাঠামো, ধরুন আমাদের একজন এমপি কয় বছর বা কয়টা টার্ম ইলেকশন করতে পারবেন সেটি দরকার। একজন উপজেলা চেয়ারম্যান কয়বার ইলেকশন করবেন সেটিও চিন্তা করা দরকার, কারণ কাঠামো শুধু কেন্দ্রে না, মানে স্থানীয় যে কাঠামো আছে ওখানেও কিন্তু এক ধরনের ক্ষমতার প্র্যাকটিস ওখানে আমরা তো দেখেছি যে ওই এলাকা অমুকের, ওই এলাকা অমুকের কথা ছাড়া কিছু হয় না। এই কালচার তো আমাদের মানে বহু পুরনো কালচার। আপনি দেখবেন যে আমরা অনেক সময় বলে থাকি যে 4 বারের নির্বাচিত এমপি। সো হোয়াট ডাজ ইট মিন? এই 4 বার মানে হচ্ছে আপনি একটা দীর্ঘ সময় ধরে ওই অঞ্চলে এবং স্থানীয় স্বৈরাচারী বলেও তো একটা ব্যাপার আছে, রাষ্ট্রীয়ভাবে শুধু স্বৈরাচার হবে সেটারও তো কোনো মানে নেই। অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসলো যেগুলো নিয়ে আসলে অনেকক্ষণ কথা বলা যায়, বাট টাইম ইজ লিমিটেড। থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আপাত দৃষ্টিতে আজকের বিষয়টাকে অনেকখানি তাত্ত্বিক বা গভীর মনে হলেও এই ব্যাপারটাতে কিন্তু আমাদের এখনই মনোযোগ দিতে হবে, কারণ নির্বাচন যখন সামনে আসছে গণতন্ত্রের কথা সামনে আসছে, এবং গণতন্ত্র নিশ্চিত করতে হলে শুধু কি একটি নির্বাচনে যথেষ্ট, নাকি আসলে জনগণের অংশীদারিত্বের জন্য আরও অনেক জায়গায় আমাদের মনোযোগ দিতে হবে দৃষ্টি? সেই প্রশ্নটি এবং তার উত্তর খোঁজার আশায় আজকে শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে।